হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে যে বাংলাদেশে যে তিন তরুণ মারা গেলেন তাদেরকে আবেগের মধ্যে চোখের জলে ভিজিয়ে তাদেরকে বিদায় বিদায় জানানো হয়েছে, সে বিষয়টি আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে সেকেন্ড স্টিমুলাস প্যাকেজ নিয়ে কোনো সমঝোতা যদি না হয় নাই অলমোস্ট ইটস সার্টেন, তিনি তার এক্সিকিউটিভ অর্ডার জারি করবেন এবং এটা উইকেন্ডেই বা আগামী সোমবারের মধ্যে এটা করবেন। আমরা আলোচনা করব যে আমাদের শিশুরা যারা এখন এই লকডাউন এবং বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দেখা যায় যে সারাক্ষণই ডিভাইস নিয়ে বসে থাকে এবং এতে পারিবারিক অশান্তি দিনে দিনে বাড়ছে। পিতামাতার সাথে বাড়ছে দূরত্ব, ঘরের মধ্যে তারা আবদ্ধ থাকে এবং এ নিয়ে অনেক মনোমালিন্য এবং বিভিন্ন ধরনের খবর আমরা পাচ্ছি। এই বিষয়টি আমরা আলোচনা করব। আমরা আলোচনা করবো নিউ ইয়র্ক স্টেট গভর্নর আজকে বলেছেন যে স্কুলের শিশুদের যেতে হবে। তো স্কুল যদি খোলা হয় তাহলে এর যে সেফটি এবং সিকিউরিটি, বিশেষ করে মানুষের জানমালের যে নিরাপত্তার বিষয়টি, সেই বিষয়টি কিভাবে দেখা হবে, এই বিষয়টি আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে যারা প্যানেলিস্ট হিসেবে যোগদান করছেন তাদের মধ্যে আছেন স্মার্টটেক আইটি সলিউশনের মিস্টার সারওয়ার আহমেদ, যিনি সিইও, মিস্টার সাইদুর রহমান লিটন, যিনি ডিরেক্টর, ডক্টর নুরুন বেগম, যিনি সাইকোলজিস্ট, শেখ আল মামুন টিউটোরিয়ালের প্রধান, এবং শারমিন সুলতানা, যার দুটো বাচ্চা, একটা স্টাইবেসেন এবং আরেকটি অন্য একটি স্কুলে পড়ে। আর আমাদের সাথে আছেন জনাব নাজমুল হাসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়, তিনি জানাবেন আজকে নিউজ আপডেট। দর্শক যারা টেলিভিশনে আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা ফেসবুকে দেখছেন, প্রতিদিনের মতো আমরা আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো অনুষ্ঠানটি শেয়ার করার জন্য আপনাদের বন্ধুদের সাথে। আমরা প্রথমেই জানবো আজকের দিনের আপডেট। জনাব নাজমুল হাসান, কেমন আছেন? আমি আজকে ভালো। আপনার সব প্যানেলিস্টকে ধন্যবাদ, অভিনন্দন, শুভকামনা। অনেকদিন পর ডাক্তার নুরুন আপাকে দেখলাম। যাই হোক, আপনারা ওনার ওনার বিষয়ে একটা নিউজ আমার কাছে আজকে আছে, সেটা ওনাকে দেখে এই জন্য ভালো লাগলো। যাই হোক, অনুষ্ঠান শুরু করে আমি একটু দুঃসংবাদ দিয়ে শুরু করি। প্রতিদিন চেষ্টা করি একটা ভালো সংবাদ দিতে, কিন্তু আজকে একটু দুঃসংবাদ দিয়ে শুরু করছি। সেটি হচ্ছে যে আমরা অনেকেই যেটি আশা করেছিলাম যে স্টিমুলাস চেক, আনএমপ্লয়মেন্ট কন্টিনিউয়েশন সবগুলো হবে, হয়ে যাবে, হওয়ার পথেও ছিল অনেকটা, আর কিন্তু শেষ মুহূর্তে মনে হচ্ছে সেটি আর ভেস্তে গেল। এটা রাজনীতির কারণে ভেস্তে গেছে যতটুকু মনে হচ্ছে। ডিফেন্সটা হচ্ছে $1 ট্রিলিয়ন। গত কয়েকদিন ধরে যে আলোচনাটা চলছিল সেটি মূলত এই সাইজ নিয়ে কথা হচ্ছিল, যে হিলস অ্যাক্ট এবং হিরোজ অ্যাক্ট, এই দুটো অ্যাক্টের যে সাইজ যেমন হাউস ডেমোক্রেটরা যেটি পাশ করেছে সেটি হচ্ছে $3.1 ট্রিলিয়ন, আর হিলস অ্যাক্ট যেটি রিপাবলিকান সিনেট প্রস্তাব করেছে সেটি হচ্ছে 1 ট্রিলিয়নের সামান্য বেশি। এখন রিপাবলিকানরা কোন অবস্থাতেই এটা বাড়াতে চাচ্ছে না, আর ডেমোক্রেটরাও কোনো অবস্থাতেই তারা যে 3.1 সেখান থেকে কমতে চাচ্ছে না। কিন্তু গত 2 দিনের আলোচনায় $1 ট্রিলিয়ন ডিফারেন্স হয়েছে। রিপাবলিকানরা বলেছে যে তারা 1 ট্রিলিয়ন, ডেমোক্রেটরা বলেছে যে তারা $1 ট্রিলিয়ন কমাতে রাজি আছে, অর্থাৎ এটাকে 2.1 ট্রিলিয়নে নিয়ে আসতে রাজি আছে, যদি রিপাবলিকানরা তাদের যে 1.1 ট্রিলিয়ন আছে সেটাকে 1 ট্রিলিয়ন বাড়ায়। আর সেটি হোয়াইট হাউসের যে নেগোসিয়েটাররা, যারা যারা সমঝোতা করছিল, আলোচনা করছিল, ডেমোক্রেট পেলোসি, স্পিকার ন্যান্সি পেলোসি, এবং রিপাবলিকান সিনেটে আর ইউএস সিনেটে ডেমোক্রেটিক নেতা চাক শুমারের সাথে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ এবং মিনুচিন ট্রেজারি সেক্রেটারি, এই চারজন আলোচনায় বসেছিলেন। গত কয়েকদিন আলোচনায় তারা বারবার আশা দিয়েছিলেন যে কিছু একটা হবে, কিন্তু আজকে বিকেল বেলা যেটি দেখা গেল যে আসলে তারা খুব অগ্রসর হননি, কারণ হোয়াইট হাউসের নেগোসিয়েটর যারা, তারা খুবই কট্টর অবস্থান নিয়েছেন এইটার বাড়ানোর ব্যাপারে। অর্থাৎ যদিও জানা গিয়েছিল যে $600 আনএমপ্লয়মেন্ট বেনিফিট কন্টিনিউ করার ব্যাপারে রিপাবলিকানদের এখন আর কোনো আপত্তি নেই, $1200 স্টিমুলাস চেকের ব্যাপারেও তাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তিটা হচ্ছে যে তারা কোনো অবস্থাতে এটাকে 1.1 ট্রিলিয়নের বেশি ব্যয় করতে রাজি নয়। ডেমোক্রেটরা বলছে না, তাতে এনাফ নয়, যথেষ্ট নয়। এবং তাতে দেখা যাচ্ছে যে অনেক স্টেটে এবং অনেক হসপিটাল এবং আরো অনেক প্রতিষ্ঠান, স্কুলও অনেক পয়সা কমে যাবে, সেই জন্য তারা সেটাতে রাজি হচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এখানে ইন্টারভিন করেছেন, এবং তিনি গত 2 দিন ধরেই তিনি বলে আসছিলেন যে যদি
আলোচনার মাধ্যমে এটা সমাধান করা সম্ভব না হয়, তাহলে তিনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সেটি করবেন। এবং তবে তিনি আজকেও সেটি বলেছেন, ট্রেজারি সেক্রেটারি মিনুচিন বলেছেন যে তারা মোটামুটি তৈরি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আমেরিকান জনগণকে, তাদের ভাষায় আমেরিকান জনগণকে সাহায্য করার জন্য, যে সাহায্য তাদের খুবই প্রয়োজন, একটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট। কিন্তু তিনি কত হারে সেটি দিবেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি এক্সিকিউটিভ অর্ডার দিয়েও থাকেন, দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাখেন, কিন্তু সেই অ্যামাউন্টটি কত হবে সেটা কিন্তু মিনুচিন উল্লেখ করেনি, অন্য কেউ উল্লেখ করেনি। তবে ধারণা করা হচ্ছে $600 হতে পারে, তার থেকে কিছুটা কমেও যেতে পারে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে তিনি ডিসেম্বর পর্যন্ত, এই বছর শেষ পর্যন্ত তিনি সেই আনএমপ্লয়মেন্টটি কন্টিনিউ রাখার চেষ্টা করবেন, তার চিন্তা ভাবনা আছে। আরেকটি জিনিস যেটি তিনি বলেছেন যে রেন্ট ইভিকশনের মনিটরিয়ামটা তিনি দিতে চাচ্ছেন এক্সিকিউটিভ অর্ডার মাধ্যমে। আর হচ্ছে স্টুডেন্ট লোনের ব্যাপারে, এবং আরেকটি হচ্ছে ট্যাক্স বেনিফিট। এই কয়েকটা ব্যাপারে তিনি করবেন। কিন্তু এখানে আবার ডেমোক্রেটিক সিনেট নেতা চাক শুমার বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি কংগ্রেসকে পাশ কাটিয়ে এই বেনিফিট গুলো দেওয়ার চেষ্টা করেন, তাহলে তারা আদালতে শরণাপন্ন হবেন তারা এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে। অর্থাৎ এখানে একটু রাজনীতি দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো চান যে তার এক্সিকিউটিভ অর্ডারটি আদালতে যাক, তাহলে তিনি আমেরিকান জনগণকে বোঝাতে পারবেন যে তিনি চেষ্টা করেছিলেন তাদেরকে হেল্প করার জন্য, কিন্তু ডেমোক্রেটরা সেই চেষ্টা বাধা দিচ্ছে। যে কথাটি মিনুচিন আজকেও বলেছেন যে আমরা চেয়েছিলাম যে আনএমপ্লয়মেন্ট বেনিফিটটি কন্টিনিউ করার জন্য অস্থায়ী ভিত্তিতে হলো আলোচনা চলাকালীন সময়, কিন্তু ডেমোক্রেটরা তাতে রাজি হয়নি। এর ফলে সেখানেও একটি অচল অবস্থা দেখা দিয়েছে। তবে শেষ কথা হচ্ছে যে এখনো পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার কি হবে সেটা বোঝা মুশকিল। তবে ন্যান্সি পেলোসি বলেছেন আজকে শেষ কথা হিসাবে যে রিপাবলিকানরা যদি, বিশেষ করে হোয়াইট হাউস এবং রিপাবলিকান নেতৃত্ব যদি এই ব্যয় বরাদ্দ আরো $1 ট্রিলিয়ন বাড়াতে সম্মত হয়, তাহলে তারা আলোচনায় বসতে রাজি আছেন, না হলে তারা কোনো আলোচনায় যাচ্ছেন না। অতএব দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পকে এই এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তিনি যেটি বলেছেন। তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো হয়তো বা আরো কয়েকটা দিন, যেটা মিনুচিন আজকে উল্লেখ করেছেন যে এক্সিকিউটিভ অর্ডার রেডি, তবে সেটার আইনগত দিক খুঁটিয়ে দেখা হচ্ছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বলেছেন তিনি মনে করেন যে প্রেসিডেন্ট হিসেবে তার সর্বময় ক্ষমতা আছে মার্কিন জনগণকে হেল্প করার জন্য, এবং সেই কাজটি তিনি করবেন। তবে বিষয়টি যে মোটামুটি রাজনীতির কারণে এতটা জটিল হয়ে দাঁড়াচ্ছে সেটি এখন বলাই বাহুল্য। যাই হোক, মোটামুটি এই হচ্ছে স্টিমুলাস এবং আনএমপ্লয়মেন্টের ব্যাপারে যে আলোচনাগুলো এতদিন ধরে চলছিল সেটির সারাংশ। আর অন্য যে খবরটি আজকে যে উল্লেখযোগ্য খবর, হয়তো আমরা অনেক বাবা মা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, সেটা হচ্ছে যে গভর্নর কুমো, নিউ ইয়র্কের গভর্নর আজকে বলেছেন যে নিউ ইয়র্কের স্কুলগুলো খুলতে পারে, নিউ ইয়র্ক স্টেটে, কারণ নিউ ইয়র্কে এখন সংক্রমণের হার সর্বনিম্ন 1% কিংবা তার থেকে সামান্য বেশি, কিছুদিন 1%-এর নিচেও চলে যায়। তো তিনি বলেছেন স্কুলগুলো খুলতে পারবে। তবে তিনি আরেকটি কথাও বলেছেন এর সাথে, যে স্কুলগুলো খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত স্কুল বোর্ডগুলো নিবে, বাবা মা এবং ছাত্র শিক্ষকদের সার্বিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে। এবং এটি একটি মোটামুটি জটিলতা দেখা দিয়েছে। যদিও গভর্নর কোনো অনুমতি দিয়ে স্কুল খোলার ব্যাপারে, কিন্তু মেয়র ডি ব্লাসিও কিন্তু ঠিক ওইভাবে উল্লাস কিংবা উচ্ছ্বাস কিংবা আনন্দ কোনোটাই প্রকাশ করছেন না। তিনি খুব সতর্ক অবস্থানে আছেন। তিনি বলেছেন যে বেশ জটিল একটি বিষয়, বাবা মার সাথে কথা বলতে হবে, প্যারেন্টসদের কনসার্নটাকে মাথায় রাখতে হবে। সবকিছু মিলিয়ে যে এখনো বলা মুশকিল আসলে স্কুলটা সত্যিকার ভাবে খোলা যাবে কিনা। তাছাড়া নিউ ইয়র্কের স্কুলগুলো যেই প্ল্যান মোতাবেক খোলার কথা মেয়র বলেছেন, অনেক বাবা মা এবং শিক্ষক তাতে কিন্তু খুব একটা রাজি নন। তারা বলছেন যে এটি খুব একটি ভালো প্রস্তাব নয় মেয়রের, এই ব্ল্যান্ডিং 3 দিন স্কুল, 2 দিন কারোর জন্য, 3 দিন কারোর জন্য ঘুরিয়ে, আবার 2 দিন কারোর জন্য, 3 দিন কারোর জন্য, এই বিষয়টি তারা মোটামুটি খুব একটা ভালো ফিল করছেন না এই বিষয়টার ব্যাপারে। সেখানেও একটি আছে। এবং অনেক টিচাররাও বলেছেন যে তারা এই ধরনের স্কুলে যেতে তারা খুব একটা আগ্রহ বোধ করছেন না। এর পাশাপাশি আরো কিছু জটিল সমস্যা আছে, সেটি হচ্ছে যে শিশু কিশোরদের, স্কুল ছাত্রছাত্রীদের মাস্ক ব্যবহার, সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলি কিভাবে মেনে চলা যাবে সেই ব্যাপারটাও অনেক কথাবার্তা আছে। যদিও নিউ ইয়র্ক স্কুল বোর্ডের প্রধান আজকে বলেছেন যে তারা প্রতিটি বাচ্চাকে হয়তো টেস্ট করা সম্ভব হবে না, প্রতিটি ছাত্রছাত্রীকে টেস্ট করা সম্ভব হবে না, তবে তারা র্যান্ডম টেস্ট করবেন এবং সোশ্যাল ডিস্টেন্সিং যতখানি মানা যায় মানবেন। এবং আরেকটি ব্যাপার তিনি বলেছেন যে 24 ঘন্টায়
দিনের 24 ঘন্টা স্কুলের বিভিন্ন এলাকার দরজার নব কিংবা সিট চেয়ার এগুলোকে স্যানিটাইজ করার ব্যবস্থা করা হবে, যেভাবে সাবওয়েকে স্যানিটাইজ করা হচ্ছে নিউ ইয়র্ক সিটির, আর সেই ব্যাপারটা তিনি কথা বলেছেন। তবে মোটামুটি যে স্কুল খোলার ব্যাপারটি এখনো গভর্নর সম্মতি দেওয়ার পরও এখনো মোটামুটি নিশ্চিত করে বলা মুশকিল যে সত্যিকার ভাবে স্কুলগুলো কিভাবে খুলবে, কারণ মেয়রও আলোচনার দরজা এখনো মুক্ত রেখেছেন, তিনি চেষ্টা করছেন। তবে একটি কথা তিনি আজকে বলেছেন যেটি অনেকটা গুরুত্বপূর্ণ আমি মনে করি, তিনি বলেছেন যে বাচ্চাদের বাসায় রেখে পড়াশোনা করাটা সত্যিকার অর্থে পড়াশোনা নয়, তাদের ইন হ্যান্ড স্কুলিংটা দরকার, স্কুলে এসে তাদের লেখাপড়া করা দরকার। কিন্তু বর্তমানে যে স্বাস্থ্যের যে পরিস্থিতি, স্বাস্থ্য সেটির কারণে তাদেরকে অনেক কিছু বিবেচনা করতে হবে এবং তারা সেই জন্য অপেক্ষা করছেন আরো কয়েকটা দিন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি অবশ্যই বাবা মা এবং শিক্ষকদের কনসার্নটিও নজরে রাখবেন, এই কথা মেয়র আজকে বলেছেন। তবে আমাদের হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ এই ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসার জন্য স্কুল খোলার ব্যাপারে। আরেকটি কথা হচ্ছে যে আরেকটি তথ্য হচ্ছে আজকে এবার নিউ ইয়র্কের তথ্যগুলো দিয়ে দেয়, যে যার মাধ্যমে আমরা প্রতিদিন নিউ ইয়র্কবাসী আশ্বস্ত হই। নিউ ইয়র্কের অন্য স্টেটে যারা আসেন তারাও নিউ ইয়র্কের অবস্থা বিবেচনা করতে পারেন। নিউ ইয়র্ক সিটিতে মেয়র আজকে যে সাংবাদিক সম্মেলন করেছেন তাতে তিনি বলেছেন গত পরশু দিন ইনফ্যাক্ট নিউ ইয়র্ক সিটির 11টি হাসপাতালের রেকর্ডটি কিন্তু একদিন পেছনে থাকে। আর সেই হিসাবে এর আগের দিন কোভিড আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তির সংখ্যা ছিল 79, এর আগের দিন তা ছিল 66, 13 জন বেড়েছে একদিনে, এবং যেটি 200 হচ্ছে লিমিট, এর অতিক্রম করলেই কিন্তু এটি বিপদসীমা। আর সেই ক্ষেত্রে অনেকটা ভালো অবস্থানে এখনো আছে, যদিও সামান্য 7 জন রোগী বেড়েছে হসপিটালে ভর্তি সংখ্যা। এবং ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিউ ইয়র্ক সিটির 11টি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কোভিড-19 আক্রান্ত হয়ে 302 জন, এর আগের দিন ছিল 303। এবং আরেকটি খবর যেটি মেয়র সবসময় বলেন এবং শেষ হিসাব চিঠি যেটা দেন সেটি খুবই আশাব্যঞ্জক, সেটি হচ্ছে টেস্টিং। এবং নিউ ইয়র্ক সিটিতে পরশুদিন যে টেস্ট হয়েছে তাতে পজিটিভ ছিল 1%, অর্থাৎ 100 জনের টেস্টিং এ মাত্র একজনকে পজিটিভ চিহ্নিত করা গেছে, যেটাকে মেয়র খুবই আশাবাদী ফিগার হিসাবে সবসময় বলে আসছেন। এবং আরেকটি কথা আমি দর্শকদের অবগত করতে চাই, গত প্রায় 3 সপ্তাহ হবে যে কখনোই নিউ ইয়র্ক সিটির এই টেস্টিং এর পরিসংখ্যানটি হিসেবটি 1 কি 2%-এর উপরে অতিক্রম করেনি, উপরে উঠেনি। আর সেটি একটি সিগনিফিকেন্ট ফিগার, যদিও আমরা জানি যে জুনের প্রথম সপ্তাহ থেকেই নিউ ইয়র্ক সিটি ধাপে ধাপে ফেজ ওপেন করে এখন ফেজ 4-এ আছে, যদিও শুধু ফেজ 4-এর একটি বিষয়ে নিউ ইয়র্কে মানা হচ্ছে না, নিউ ইয়র্কে সুযোগ দেওয়া হয়নি, সেটা হচ্ছে রেস্টুরেন্টের ইনসাইড সিটিং এবং মিউজিয়াম গুলোর ভিতরে যাওয়ার সুযোগ এখনো দেওয়া হয়নি, এবং 50 জনের বেশি গ্যাদারিং করতে দেওয়া হচ্ছে না ইনসাইডেও। আর সেই কারণে নিউ ইয়র্কের সংক্রমণ হয়তো এখনো অনেক কম আছে, সেটা অনেকেই এখন ধারণা করছেন। আরেকটি ব্যাপার যেটি নিউ ইয়র্ক স্টেটের গভর্নর প্রতিদিনই নিউ ইয়র্ক স্টেটের খবর তথ্যগুলো দিয়ে থাকেন, যে স্টেটে 19.5 মিলিয়ন লোকের বসবাস, সেখানে গতকাল টেস্ট হয়েছে 70,170, 70,170 টেস্ট, তার ভিতরে পজিটিভ চিহ্নিত হয়েছেন 714, যেটি 1%, এবং ওইটা খুবই সিগনিফিকেন্ট একটি আশাব্যঞ্জক ফিগার। এবং সমগ্র নিউ ইয়র্ক স্টেটে কোভিড-19 আক্রান্ত হাসপাতালে ভর্তি ছিলেন 579 জন, যেটার আগের দিন ছিল 570। এবং দুর্ভাগ্যজনক ভাবে হলো আমরা 5 জনকে হারিয়েছি নিউ ইয়র্ক স্টেট কোভিড-19 আক্রান্ত হয়ে, যার মৃত্যুর সংখ্যা এর আগের দিন ছিল 3 জন। অতএব সেখানেও এখনো একটু কমই আছে হিসাব বলতে হবে অন্য স্টেটের তুলনায়। আর স্কুল রিওপেনিং এর ব্যাপার আমি যেটা বলেছি সেটা তো সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরকে এখনো আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার ব্যাপারে। আরেকটা জিনিস আজকে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে একটি কথা বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে এই প্যান্ডেমিকের সময় যখন যুক্তরাষ্ট্রে, সমগ্র যুক্তরাষ্ট্রে শুধু নিউ ইয়র্ক এবং আশেপাশে কয়েকটি স্টেট ছাড়া নিউ জার্সিতে কিন্তু সংক্রমণ বাড়ছে, যদিও কানেকটিকাটে সেটি বাড়ছে না। আর তা সত্ত্বেও সমগ্র যুক্তরাষ্ট্রে এই গত জুলাই মাসে প্রায় 1.8 মিলিয়ন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা যুক্তরাষ্ট্রের ইকোনমির জন্য একটি খুবই শুভ সংবাদ। এবং আনএমপ্লয়মেন্টও যদিও এখনো 1 মিলিয়নের উপরে আছে, কিন্তু ধীরে ধীরে সেটি হ্রাস পাচ্ছে।
অতএব এতে বোঝা যাচ্ছে যে ইকোনমি কিছুটা সচল হয়েছে, এবং সেটি একটি খুব উল্লেখযোগ্য বিষয় এই প্যান্ডেমিক ক্ষেত্রে, যেখানে সংক্রমণ কিন্তু যুক্তরাষ্ট্রে ক্রমাগতই ভাবে বেড়ে চলেছে বেশ কয়েকটি স্টেটে। যদিও ক্যালিফোর্নিয়া বলছে যে তারা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, কিন্তু ফ্লোরিডা এখনো মোটামুটি সংক্রমণ বাড়ছে, কিন্তু তুলনামূলকভাবে নিউ ইয়র্কের চাইতে মৃতের হার সেখানে কম। আরেকটি যেটা হচ্ছে যে এবার করোনা ভাইরাসের অনেক বিষয় নিয়ে আমরা আলাপ করি। আজকে একটা বিষয় নিয়ে যেটি খুব গুরুত্বের সাথে কয়েকটি মিডিয়াতে এসেছে, সেটি হচ্ছে এই স্ট্রেসের ব্যাপারটি। এই করোনা ভাইরাসের সাথে স্ট্রেসের একটি সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে, এবং এটি খুব তীব্র সম্পর্ক, যেটি খুব অনেককেই এফেক্ট করছে, অনেকভাবে এফেক্ট করছে। এবং আমি দেখছি আমাদের ডাক্তার নাজমুল এখানে আছেন, তিনি এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ, তিনি এই বিষয়ে আলোচনা করবেন। তবে আমি যেটুকু দেখেছি স্ট্রেসের ব্যাপারে, স্ট্রেস রিলিভ করার ব্যাপারে কিছু পরামর্শ সেই সংবাদের সাথে এসেছে, যেটি গবেষণাটা করেছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের। আর সেখানে তারা এটি বলেছে, এবং তারা বলেছে যে স্ট্রেসটি যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে এটি আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এবং তারা স্ট্রেস নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু পরামর্শ দিয়েছেন, যে দুটি আমি উল্লেখ করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে একটি হচ্ছে যে বডি টেম্পারেচার লোয়ার করার জন্য, সেটি একটা তারা বলেছেন না কিভাবে বডি টেম্পারেচার, শরীরের তাপমাত্রা কমানো যায়, যেটি আমি মনে করি খুবই উল্লেখযোগ্য। সেটি হচ্ছে যে যদি আপনি মনে করেন যে আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাহলে আপনি ঠান্ডা পানিতে কোনো টাওয়েল ভিজিয়ে 15 to 30 সেকেন্ড মাথার উপরে ধরে রাখবেন, এতে আপনার বডি টেম্পারেচারটা কমে আসতে পারে। এটি তারা বলেছেন। আরটি তারা বলেছেন যে পেস ইউর ব্রিথিং, আপনি নিঃশ্বাসটাকে একটা পেসের ভিতরে নিয়ে আসবেন, অনেক সময় কিছুক্ষণের জন্য নিঃশ্বাসটা বন্ধ রেখে আবার ছাড়বেন। এবং এইটা বিশেষ করে ডাক্তারের বিষয়, তো আমি জাস্ট খবর থেকে বলছি। মোটামুটি এইভাবে। আরেকটা জিনিস তারা বলেছেন যে রিল্যাক্সিং মিউজিক শুনবেন। এটা অনেক ডাক্তারই বলেন যে স্ট্রেসের সময় রিল্যাক্সিং মিউজিক শোনাটা খুবই একটি ফলদায়ক উপকারী জিনিস। এবং সর্বশেষ যেটা আমি শুনেছি সেটা হচ্ছে যে অ্যাঙ্করিং প্র্যাকটিস করা। আমি ঠিক বুঝছি না অ্যাঙ্করিং, এটা আমাদের নাজমুন আপা হয়তো বলবেন। আরেকটা হচ্ছে যে আপনার ফিজিক্যাল সেন্সেশনটা বাড়ানোর চেষ্টা করা উচিত। আমি মনে করি স্ট্রেসের ব্যাপারে মোটামুটি এইটুকুই, এবং স্ট্রেসটাকে আমাদের সকলেরই এখন খুব বিবেচনা আনা উচিত, গুরুত্বের সাথে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কোভিড মোকাবিলার ক্ষেত্রে, করোনা ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে। পরবর্তীতে আবার কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা আশা করি এই স্টিমুলাস এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে নির্বাহী অধ্যাদেশ সে বিষয়ে আমরা পরে কথা বলবো। আমরা যাচ্ছি ডক্টর নুরুন বেগম আপনার কাছে, যে আমরা এরপরে আসছি শেখ আল মামুন আপনার কাছেই। ডক্টর নুরুন বেগম, আপনি জানেন যে আমাদের প্রত্যেক ঘরে ঘরে এখন একটি প্রবলেম, সেই প্রবলেম হচ্ছে বাচ্চারা সারাক্ষণই ব্যস্ত থাকে ডিভাইস নিয়ে, এবং এতে ফাদার মাদার তাদের আত্মীয় স্বজন মনে হয় যে তারা যেন একটা আইসোলেটেড একটি মানে জীবনের মধ্যে বসবাস করছে। এ নিয়ে ঘরে ঘরে অনেক ঘরেই দেখা যায় আপনার ভুল বুঝাবুঝি আছে, বাচ্চাদের সাথে মানসিক আপনার দ্বন্দ্ব, এবং অনেক জায়গায় আপনি জানেন যে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে। এই বিষয়ে আপনি একজন মনস্তত্ত্ববিদ হিসেবে আপনার অ্যানালাইসিস কি এবং সমাধান কি? ধন্যবাদ টাইম টেলিভিশন, এবং ধন্যবাদ তাহের ভাই আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এটা অত্যন্ত একটা সময়োপযোগী প্রশ্ন, বিশেষ করে এই সময়টাই যখন আমরা দেখছি যে শিশু কিশোররা বাসায় আছে, এবং সম্ভবত তাদেরকে যদি স্কুলে যেতে হয় সেটা হয়তো অনলাইন অথবা একটা হাইব্রিড হবে, অর্থাৎ তারা একটা অনেক লম্বা সময় ধরেই তারা কিন্তু ডিভাইসের সামনে থাকবে। এরপরে তাদের জন্য একটা রিক্রিয়েশন টাইম, তখনও কিন্তু তারা দেখা যাবে যে হয়তোবা ডিভাইসে গেম খেলছে, কারণ তাদের খুব একটা এখনো বাইরে যাওয়ার মতো অবস্থা নেই, অর্থাৎ বাইরে যে আগে আফটার স্কুল অ্যাক্টিভিটিস গুলো করতো সেগুলো কিন্তু এখন নেই। তো তারা অনেক বেশি মাত্রায় তারা ডিভাইসের সামনে আছে। কেউ কেউ হয়তোবা গেম খেলবে, কেউ হয়তোবা ফেস টাইম, কেউ বা ইনস্টাগ্রাম অথবা অন্যান্য রকম ভাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা ডিভাইসের সামনে আছে। তো এই কারণে যেটা দেখা যাচ্ছে যে তাদের লম্বা সময় তারা ডিভাইসের সামনে থাকার জন্য তাদের ডেফিনেটলি তাদের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ছে। তো আমি দর্শকের জন্য একটু একটু সহজ করে কয়েকটা কথা বলে যে আসলে কি ইম্প্যাক্টটা পড়ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ একটা খুব ইম্পর্টেন্ট গ্রাউন্ড ব্রেকিং স্টাডি করে দেখিয়েছে যে যখন 7 ঘন্টার বেশি, আমি আবারও বলছি 7 ঘন্টার বেশি যখন শিশুরা ডিভাইসের সামনে থাকে, তাদের যখন ব্রেন স্ক্যান করা হয়েছে তাদের দেখা গেছে যে তাদের কর্টিক্যাল থিনিং হয়ে গেছে, স্ট্রাকচারাল ড্যামেজ হয়েছে। আর যারা 2 ঘন্টার বেশি ইউজ করে তাদের মাঝে দেখা গেছে যে তাদের থিঙ্কিং অ্যাবিলিটি কমে গেছে, এমনকি তাদের ল্যাঙ্গুয়েজ স্কিলও কমে গেছে, অর্থাৎ স্কোরিং গুলো কমে গেছে।
তো তাদের ইম্প্যাক্ট তো আছেই, যেমন আপনার সাইকোলজিক্যাল যেটা ইম্প্যাক্ট হচ্ছে বাচ্চাদের উপরে, তাদের অ্যাটেনশন, ফোকাস, কনসেন্ট্রেশন কমে যাওয়ার কারণে তারা কোনো একটা জব তারা শেষ করতে পারছে না, তাদের ইমোশনাল কন্ট্রোলটা একদমই কমে গেছে, তারা অর্থাৎ অনেক বেশি ইজিলি ইরিটেবল হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে, অ্যাঙ্গার হয়ে যাচ্ছে, এবং সেটার কারণে ফ্যামিলির মাঝে নানা রকমের কনফ্লিক্ট এবং দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। সোশ্যাল স্কিল কমে যাচ্ছে, তারা অনেক বেশি আইসোলেটেড থাকছে, তারা এমনকি তাদের নতুন ফ্রেন্ড করতে পারছে না, এবং ফ্যামিলির বিভিন্ন গ্যাদারিংও তারা কিন্তু অনেকটা আইসোলেটেড থাকছে এই ডিভাইসের কারণে। তাদের স্লিপ প্রবলেম হচ্ছে, অর্থাৎ তারা কি করছে, বিভিন্ন ডিভাইস নিয়ে হয়তো বা রাতের বেলা ঘুমোতে যাচ্ছে, এবং এই স্লিপ প্রবলেমের জন্য তাদের কিন্তু মুড ডিসরেগুলেশন হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে ফিজিক্যাল যে ইম্প্যাক্টটা হচ্ছে, ওবেসিটি ডেভেলপ করছে অনেক বাচ্চাদের মাঝে, এবং সেটা কিন্তু প্রি ডায়াবেটিক ইন্ডেক্স তৈরি করছে। আর দেখা গেছে যাদের মানে 14 থেকে 17 বছর বয়স, তাদের যখন 7 ঘন্টার, আবারও বলছি, যখন 7 ঘন্টার বেশি স্ক্রিন টাইম করে, তাদের টুয়াইস অ্যাকচুয়ালি রিস্ক, মানে অর্থাৎ দুই গুণ বেশি রিস্ক হচ্ছে এনজাইটি এবং ডিপ্রেশনের জন্য। আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে সাইবার বুলিং এর রিস্ক অনেক বেড়ে গেছে এই সময়টায়, কারণ 3টা কারণ। তারা অনেক বেশি স্ক্রিনের সামনে আছে, হয়তোবা ফ্যামিলির মাঝে নানা রকমের কনফ্লিক্ট আছে, এবং তারা কিন্তু আইসোলেটেড। এই 3টা কারণে কিন্তু সাইবার বুলিং এর রিস্কও বেড়ে গেছে। এখন আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের যেটা রিকমেন্ডেশন, আমরা রিকমেন্ডেশন যেটা বলে যে যদি 1.5 বছরের নিচের শিশু বাচ্চা হয় তাহলে হচ্ছে নো স্ক্রিন টাইম। আমাদের জানতে হবে যে আসলে রিকমেন্ডেশনটা কি, কোনো স্ক্রিন টাইম না। আর যদি কারো 2 থেকে 5 বছরের বাচ্চা থাকে তাদের জন্য স্ক্রিন টাইমের রিকমেন্ডেশন হচ্ছে যে অনলি 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা 24 ঘন্টার মধ্যে, সারাদিনের মধ্যে। আর যাদের 5 বছরের শিশু তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের, যেহেতু তারা বিভিন্ন স্কুলের কাজ করে অনলাইনে, তাদেরকে বলা হচ্ছে যে তারা শুধুমাত্র মানে তাদেরকে লিমিট করতে, এবং যদি তাদের রিক্রিয়েশনাল স্ক্রিন টাইম সেটা করতে বলছে যে 2 ঘন্টার বেশি যাতে না হয়। এটা কিন্তু আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর রিকমেন্ডেশন। কিন্তু আমরা যে সময়টা পার করছি এখন, করোনার সময়, এটা কিন্তু খুবই অসম্ভব হয়ে পড়ছে। আমরা একটা আনপ্রেসিডেন্টেড টাইম, আমরা ধরেই নিতে হবে যে সময়টা একটু বেশি মাত্রায় আমাদের স্ক্রিন টাইম হয়তো বা বাচ্চাদেরকে দিতে হবে। তো আমাদের কি করা উচিত, আমি জাস্ট কয়েকটা একটু স্ট্র্যাটেজি বলবো, কি করলে আসলে আমাদের এখন স্ক্রিন টাইমটার কারণে আমাদের ফ্যামিলিতে দ্বিধা দ্বন্দ্ব এবং কনফ্লিক্টটা একটু কম হয় এবং স্ক্রিন টাইমটা একটু কমানো যায়। প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনারা চেষ্টা করুন একটা গুড কোয়ালিটি এডুকেশনাল একটা প্রোগ্রাম বের করতে। আপনার বাচ্চা কি পছন্দ করে সেটা আপনাকে যেন আপনি রিসার্চ করে বের করুন। বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, যেমন সিসেমি স্ট্রিট, কমন সেন্স মিডিয়া, এই ওয়েবসাইটে যেতে পারেন, অথবা মিডিয়া স্মার্ট আর পিবিএস কিডস। এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি আপনার বাচ্চার সাথে দেখুন যে কোন ধরনের এডুকেশনাল প্রোগ্রাম তার জন্য ভালো হবে, এটার জন্য একটু সময় দিন। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে এনগেজ ইন স্ক্রিন টাইম উইথ কিডস। আপনি আপনার বাচ্চার সাথে বাচ্চার মতো করেই কিন্তু আপনি স্ক্রিন টাইমে বসে একটু সময় কাটানোর চেষ্টা করুন। সেটা যদি আপনার টিনেজ বাচ্চা হয় তাহলে একটু দেখার চেষ্টা করুন ওরা কি কি ওয়েবসাইটে যাচ্ছে, কি ধরনের ভিডিও গেম খেলছে। আপনাকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে যাতে করে তারা সাইবার বুলিং এর শিকার না হয়। অর্থাৎ এই এনগেজ ইন স্ক্রিন টাইমটা খুব ইম্পর্টেন্ট। আপনি বাচ্চাদের সাথে একসাথে বসে কিছুটা সময় কাটান এবং দেখুন আপনারা কি করলে তারা কিসে যাচ্ছে সেটা যাতে আপনি খেয়াল করতে পারেন এবং তারা যাতে সাইবার বুলিং এর শিকার না হয়। আর 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আপনারা চেষ্টা করুন পরিবারের সবাই মিলে, অর্থাৎ শিশু কিশোর সবাইকে মিলে একটা রুটিন করতে। সেই রুটিনটা হচ্ছে গ্যাজেট টাইম এবং গ্যাজেট ফ্রি টাইম। আপনি আপনার শিশু বাচ্চাদেরকে জিজ্ঞেস করুন যে এই গ্যাজেট ফ্রি টাইমে তারা কি করতে চায়। তারা কি একটু আউটডোর এক্সারসাইজ, নাকি তারা বেকিং করতে চায়, তারা কি মিউজিক শুনতে চায়, কি করলে ওদের এই গ্যাজেট ফ্রি টাইমটা ওদের জন্য ক্রিয়েটিভ হবে সেটা ওদেরকে জিজ্ঞেস করে সেটার মানে লেন্থটা আপনার দিনের মধ্যে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। এবং সেটা ওরা যেটা করতে চায় ওদের সাথে একত্র হয়ে আপনি একটা রুটিন করার চেষ্টা করুন। আর একটা জিনিস হচ্ছে যে মিল টাইমে যেন একদমই চেষ্টা করুন যেন গ্যাজেট ফ্রি থাকা যায়। লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার ভিজুয়াল যে স্ক্রিন টাইম সেটাকে একটু কনভার্ট করে আপনি অডিওতে নিয়ে আসতে পারেন, যেটাকে আমরা বলি যে পজিটিভ গ্যাজেট টাইম। অর্থাৎ আপনারা অডিও বুক শুনতে পারে, অডিও মিউজিক শুনতে পারে, তাহলে কিন্তু তারা ডিভাইসে থাকলেও সেটা পজিটিভ গ্যাজেট টাইম হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে স্ট্রাকচার স্ক্রিন টাইমটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এভরি 1 to 2 আওয়ার তাদেরকে একটা ব্রেক দেওয়ার চেষ্টা করুন যাতে করে তাদের অ্যাডিকশন ডেভেলপ না করে। এই স্ট্রাকচার স্ক্রিন টাইমের প্রয়োজনটাই হচ্ছে তারা যেন ঘন্টার পর ঘন্টা ধরে একসাথে অনেকক্ষণ ধরে স্ক্রিনের সামনে না থাকে। আর লাস্টে একটা বলবো যে ডিজিটাল ডিটক্স, এই শব্দটা একটু খেয়াল করুন। আপনারা সপ্তাহে একটা দিন সবাই মিলে চেষ্টা করুন, ফ্যামিলির সবাই মিলে ডিজিটাল ডিটক্স, অর্থাৎ সবাই মিলে স্ক্রিন ফ্রি টাইম। তখন আপনারা বাসার কেউই চেষ্টা করবেন যে যাতে কোনো রকমের ডিভাইস আপনারা ইউজ না করেন। সেটা হতে পারে স্যাটারডে, হতে পারে সানডে। স্যাটারডে ইজ এ ডিজিটাল ডিটক্স করতে পারে।
আর লাস্টলি বলবো যে আপনাকে একটা রোল মডেল হতে হবে, অর্থাৎ আপনি যদি সারাক্ষণ ফেসবুক অথবা সেলফোনের সাথে থাকেন তাহলে কিন্তু আপনার বাচ্চা আপনার সাথে ডিসকানেক্টেড, এবং আপনার বাচ্চা থেকে আপনার থেকেই শিখবে। আপনি যখন সেটাকে কন্ট্রোলে রাখছেন তখন কিন্তু বাচ্চা আপনার থেকে দেখে শিখবে এবং সে কম ইউজ করবে বিভিন্ন রকমের ডিভাইস। তো আমি জাস্ট একটু সহজ করে তাহের ভাই আপনার দর্শকদের জন্য বললাম যে কি করলে একটু সহজ করে এই সময়টাকে আমরা মানে গ্যাজেট ইউজ করলেও আমরা কিছু স্ট্র্যাটেজি ইউজ করে আমরা সেটাকে একটু আমাদের মতো করেই সহজ করে বাচ্চাদেরকে কন্ট্রোলে রেখে গ্যাজেটের জন্য যাতে কোনো রকমের কনফ্লিক্ট, দ্বিধা, দ্বন্দ্ব এবং সামাজিক সমস্যার মধ্যে না থাকতে হয় সেটা চেষ্টা করা। কয়েকটা টিপস দেওয়ার চেষ্টা করলাম দর্শকদের জন্য। থ্যাংক ইউ তাহের ভাই। থ্যাংক ইউ সো মাচ ডক্টর নুরুন বেগম। আপনার সাথে আবার আসবো আমরা যাচ্ছি জনাব শেখ আল মামুন আপনার কাছে, যে আজকে নিউ ইয়র্ক স্টেট গভর্নর যে ঘোষণা দিয়েছেন এবং এতে অভিভাবকদের মধ্যে যে উদ্বেগ, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। শেখ আল মামুন, গভর্নর কি বলেছেন? আপনি একজন শিক্ষক হিসেবে ওনার বক্তব্য এবং আপনার কমেন্ট। Thank you. আপনার সাউন্ড একটু স্লো, আপনি জি একটু লাউড করতে হবে। Sure. Governor Jita Bull said, frankly, that it is up to you. The New York State is 762 school districts. এবং প্রত্যেকটা school district independent এবং largest school district হচ্ছে আপনার New York City school district. এবং second largest এটা হচ্ছে Buffalo, তারপর Yonkers, Rochester, and so on. তো অনেক স্মল স্কুল ডিস্ট্রিক্ট দে আর ভেরি ইন্ডিপেন্ডেন্ট এবং দে আর ওয়েল অর্গানাইজড। এখন প্রবলেম হচ্ছে আমাদের মতো নিউ ইয়র্ক সিটির মতো লার্জেস্ট স্কুল ডিস্ট্রিক্ট, ইভেন দো দ্য ইনফেকশন রেট ইজ লেস দেন 1% ফর দ্য লাস্ট উইক, বাট হোয়েন ইজ গোইং টু স্টার্ট স্প্রেডিং এগেইন ইন হোয়েন দ্য সেকেন্ড ওয়েভ কাম, আর উই রিয়েলি প্রিপেয়ার? এই ধরনের কোনো প্ল্যান এখনো কি এক্সিকিউট করা হয়েছে কিনা এটা জানতে চাচ্ছেন প্যারেন্টস এবং এডুকেটররা। গভর্নর যেটা বলছে যে ইয়েস, it is up to the district superintendent, তাদের যেসব ডাইরেক্টর থাকে, বোর্ড অফ ডাইরেক্টর প্রত্যেকটা স্কুল ডিস্ট্রিক্টের, তারা ডিসাইড করবে যে স্কুল কিভাবে তারা ওপেন করবে, কিভাবে তারা এটা কি আপনার কমপ্লিটলি অনলাইন হবে, এটা কি হাইব্রিড হবে। বাট যে ফ্যাক্ট যেটা দেখা যাচ্ছে এখন, যে ধরেন নিউ ইয়র্ক সিটি ইজ দ্য লার্জেস্ট স্কুল ডিস্ট্রিক্ট, there's a teachers union, they could go to the litigation, they could go to the court because schools are not safe in New York City still, because schools are overcrowded. আপনি যদি নিউ ইয়র্ক সিটির একটা হাই স্কুলে যান, you'll see that almost 4,000 students. It's a lot. When the class যখন ব্রেক হয়, আমি যখন ক্লাসে যখন হয়, আমি বাইরে গিয়ে যখন বাচ্চাদেরকে ইনভাইট করতে হয়, it's completely cramped. So তখন যারা পাস হয় একে অপরকে, তখন there is a higher possibility if one single student is infected in the whole school, they could spread like a huge number in one day. So এই ধরনের সিচুয়েশনে কিভাবে স্কুলটা ওপেন করবে, এটা কিন্তু প্রত্যেকটা স্কুল ডিস্ট্রিক্টের উপরে ডিপেন্ড করতেছে। এবং কোনো প্রত্যেকটা স্কুল ডিস্ট্রিক্ট যদিও সাবমিট করছে, কিন্তু উই ডোন্ট নো দ্য স্পেসিফিক ওয়ে টু ওপেন ইট। এটা কি half of the students coming Monday, the remaining half is going to come Tuesday, or Wednesday we're going to keep it completely closed, then Thursday, group 1 is going to come back. এবং এই ধরনের কোনো কিছু কিন্তু এখনো কিন্তু প্ল্যান আউট করা হয়নি। সো ইভেন দো অনেক স্কুল ডিস্ট্রিক্ট কিন্তু স্কুলে দেশে ওপেন হয়েছে আপনার ওয়েস্টার্ন স্টেটগুলোতে, কিন্তু দে এগেইন ক্লোজড ইট ব্যাক। সো গভর্নর ডিডন্ট গিভ আস ক্লিয়ার ইন্ডিকেশন। হি সেড দ্যাট সিম্পলি দ্য ইনফেকশন রেট ইজ রিয়েলি লো, উই আর গুড টু ওপেন। ওকে, সো আপনার কি মনে হয়, যে আপনি কি মনে করেন যে এটা সেফ? এবং আমি দেখেছি যে অনেক অভিভাবক আছেন, তারা খুবই উদ্বিগ্ন এই বিষয়ে আপনার কি মনে হয়? Well, New York City is a diverse city. We have a very rich community. We also very low income, very poor community, frankly to say. এবং অনেক বাচ্চারা কিন্তু হোমলেস শেল্টারে থাকে। They don't have any electronic devices. They don't have any internet. So their education, their safety, their education is hampered. No question. They are not learning since March. They are not fed well. So a lot of people, our families are suffering. New York City, more than 1 million kids is suffering. So Governor এবং আমাদের mayor wants to bring back those kids who are suffering. At the same time, we need to make sure those people coming back to the school, they are safe. It's not going to spread. এবং এখন স্কুল আপনি ওপেন করলেন, কিন্তু টিচাররা ব্যাক করলো না। But teacher also doesn't have right to strike this kind of situation. কিন্তু what they could do, they could go to the court and ask the court to make some decision about this.
So it's very complicated situation we're going through. We don't have any clear path yet. থ্যাংক ইউ। আমরা এই বিষয়টা আলোচনা করব। আমি ডক্টর নরুন বেগম আপনার সাথে আলোচনা করবো। আমি যাচ্ছি একটু শারমিন সুলতানা আপনার কাছে, যে আপনি তো বিং এ মাদার অফ 2 স্টুডেন্ট, আপনার ঘরে আপনার 2টি সন্তান, তারা 2জন স্টুডেন্ট, এবং গভর্নর যা বলেছেন যে তিনি স্কুলে বাচ্চাদেরকে স্কুল খুলতে চান এবং স্বাভাবিক ক্লাস শুরু করতে চান, আপনি কেমন লাগছে আপনার কাছে? আপনি কি আর ইউ গোয়িং টু সেন্ড ইউর কিডস টু দি স্কুল? অ্যাকচুয়ালি আমি বিগিনিং এ একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কি করব, বাচ্চাদের স্কুলে ব্ল্যান্ডেড দিব নাকি 100% দিব। বাট সিচুয়েশন আমি পর্যালোচনা করে আমি দেখেছি আমার বাচ্চাদের ক্লাস করেছে, সবকিছু মিলিয়ে এখনো আমার কাছে একটা কোয়েশ্চেন আছে, সেফটি ইস্যু। সো আমি মনে করতেছি না যে বাচ্চারা সেফ থাকবে স্কুলে। সো আমি 100% রিমোট লার্নিংটা অপশন হিসেবে নিচ্ছি। ব্ল্যান্ডেড স্কুলটা আমার কাছে মনে হচ্ছে না যে গুড ওয়ে, বিকজ এখানে যদি বাচ্চারা 2 দিন 3 দিন করে যাচ্ছে তবুও কিন্তু এখানে সেফটি থাকতেছে না, ওরা তো রিমোট করতে হচ্ছে, বাসা থেকে 2 দিন হলো 3 দিন হলো রিমোট করতে হবে। সো আমার মনে হয় যে প্যারেন্টসদের একটু ম্যানেজমেন্ট প্লাস হইতেছে যে এখনো যদিও নিউ ইয়র্কে রেটটা অনেক লো, বাট একেবারে কিন্তু শেষ হয়ে যায়নি। আর বাচ্চারা তো যাচ্ছে, কমিট করতেছে বাসে, ট্রেনে। সো আমরা এখন জুন থেকে যদিও সবাই কাজে যাচ্ছে, 100% লোক কিন্তু কাজে যাচ্ছে না। মোস্ট অফ দা জব রিমোট হচ্ছে, কিংবা কিছু কিছু সংখ্যক লোক কাজে যাচ্ছে। সবাই যখন বের হবে, স্টুডেন্ট যখন একসাথে ক্লাসে যাবে, আমার কাছে মনে হয় এটা গুড আইডিয়া হবে কিনা জানি না। আমি আমার বাচ্চাদের নিয়ে খুবই ওরিড। সো আমি এখানে সেফটি ইস্যুটা মেন কনসার্ন মনে করতেছি। আমার যে বাচ্চাটা 8 ইয়ার্স, ও 3rd গ্রেডে যাবে ঠিকই, কিন্তু ও গ্লাসেস পরে, ও তো মাস্ক পরে 1 মিনিট থাকতে পারে না, 2 মিনিট থাকতে পারে না, ও স্মোকি হয়ে যায়। সো ও ক্লাসে কিভাবে করবে? আর যেখানে বলতেছে যে ওয়াশ করবে অল দ্য টাইম, সো ওরা কি একটা স্টুডেন্টের পিছনে সবসময় একজন করে তো পঞ্চান কিংবা একজন করে অ্যাটেন্ডেন্স থাকতে পারবে না, রাইট? বাচ্চা তো ওরা একসাথে খেলবে, একসাথে বসবে, একই স্টেয়ার ইউজ করবে, বাথরুম ওয়াশরুম সবকিছু করবে। সো এইসব আমার কাছে মনে হচ্ছে যে এখনো সময় আসেনি। আমরা হয়তো বা কোয়ার্টার পর্যন্ত আরো দেখতে পারি, কারণ আমার যে বাচ্চাটা স্টাইভেশনে যাবে, ওকে বাসে, ট্রেনে প্লাস ফি ব্লক হেঁটেও যেতে হবে। সো এই ক্ষেত্রে আমি স্টাইভেশন, আপনারা জানেন অনেক বাচ্চা 4000, যদি এখানে 2-3 করেও যদি করে, অনেক স্টুডেন্ট থাকবে, আর ওদেরকে রোমিং করতে হয় একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে, একতলা থেকে আরেক তলায়। সো এই ক্ষেত্রে সেফটি কতটুকু হবে আমি বুঝতে পারতেছি না। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আর কিছুটা সময় আমি নিলে ভালো হবে। 100% রিমোটটা আমার কাছে বেশি প্রায়োরিটি মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ইটস এ গুড অ্যানালাইসিস। ডক্টর নরুন বেগম, আপনাকে যে প্রশ্নটা করতে চাই, যে আজকে এই যে এতদিন, আমার মনে হয় যে আমরা আমাদের পূর্বপুরুষ এবং তারও পূর্বপুরুষ যারা ছিলেন, তাদের জীবদ্দশায় এই ধরনের এক্সপিরিয়েন্স হয় না, যে স্কুল বন্ধ, রিমোট লার্নিং, বোর বাচ্চারা বাসার মধ্যে, এবং ইটস এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ আপনার একটা সময় আমরা অতিক্রম করছি। এর যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট বাচ্চাদের উপর, স্কুলে না যাওয়ার কারণে যে রিয়েল লার্নিং, যেটা সোশ্যাল লার্নিং, স্কুলে গেলে জানেন, আপনি জানেন অনেক কিছু হয়, যেমন সামনাসামনি ক্লাস, তারপরে তার সোশ্যাল ইন্টারাকশন, তারপরে আপনার টিচারদের সরাসরি তত্ত্বাবধান, এই বিষয়গুলো সম্ভব না। এর প্রতিক্রিয়া কি হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ তাহের ভাই। আমি আসলে আগে আমি ওনার কথা একটু ফিরে যাচ্ছি, যে আমি একজন মা, আমারও 3টা বাচ্চা আছে। তো আমাদের পেনসিলভেনিয়াতে আমাদের যে কারেন্ট স্কুল ডিস্ট্রিক্ট, আজকে আমরা লেটার পেয়েছি যে আমরা পুরোপুরি অনলাইনে যাচ্ছি। কিন্তু গত 1 থেকে 2 মাস ধরে নানা রকমের আমাদের অ্যানালাইসিস হয়েছিল যে মনে হয় হাইব্রিড হবে, এবং আমরা প্যারেন্টসরা নানা রকম মিটিংয়ে জয়েন করেছি। বিভিন্ন প্যারেন্টস বলেছে যে ঠিক আছে, হাইব্রিডে উই আর ওকে, কিন্তু অনেক প্যারেন্টসই ওনার মতোই কনসার্ন রেজ করেছে যে আসলে বাচ্চারা যদি স্কুলে যায় তাহলে কিন্তু তাদের সেফটিটা থাকবে না, কারণ বাচ্চাদের পক্ষে এটা খুবই অসম্ভব মাস্ক পরে থাকা লম্বা সময়, তারপরে বাসে ওরা কিভাবে মেনটেন করবে। অনেক অ্যানালাইসিস, অনেক কিছু প্ল্যান করার পরে আলটিমেটলি যে ডিসিশনটা আমাদের আজকে ইমেলে এসেছে সেটা হচ্ছে যে পুরোপুরি অনলাইনে চলে যাচ্ছি আমরা। আমার 3টা বাচ্চা, আমরা 3টা বাচ্চারই একদম পুরোপুরি অনলাইন। তবে হ্যাঁ, এখন হ্যাঁ, আমিও মা হিসাবে যখন আমরা ভোটিংটা করছিলাম, আমিও কিন্তু ভোট দিয়েছিলাম যে আমি অনলাইন অপশনটাই আমি নিচ্ছি। অনেক মারা অপশন দিয়েছিল যে তারা হাইব্রিড পছন্দ করে, কিন্তু আমি পার্সোনালি সেফটি নিয়ে আমি খুবই কনসার্ন ছিলাম এবং এখনো আছি।
যদিও রেট অত বেশি না আমাদের এখানে ইনফেকশন রেট, কিন্তু হ্যাঁ সেফটি ইজ স্টিল দ্য মেইন কনসার্ন ফর আস। তো গোয়িং ব্যাক তাহের ভাই, যে বাচ্চারা আসলে আমি বলবো যে বাচ্চাদের যে একটা জিনিস যেটা সোশ্যাল স্কিল, যখন ওরা স্কুলে যায় ওরা ওদের টিচারের কাছ থেকে শিখে, ওরা ওদের জুনিয়রদের কাছ থেকে শিখে, সিনিয়রদের কাছ থেকে শিখে, নানা রকমের সোশ্যাল ইন্টারাকশন এবং সোশ্যাল ডেভেলপমেন্ট তারা কিন্তু ডেভেলপ করে। সেখান থেকে তারা কিছুটা ডিপ্রাইভ হবে, এবং লার্নিং এর ক্ষেত্রেও আমি বলবো না যে তারা ডিপ্রাইভ হবে। বাচ্চারা কিন্তু খুব রেজিলিয়েন্ট, দে উইল ক্যাচ আপ উইথ এভরিথিং। ওদের কিন্তু লার্নিংটা দে উইল ক্যাচ আপ, ওরা কিন্তু পিছিয়ে যাবে না, ওরা কিন্তু এগিয়ে যাবে একটা সময়। কিন্তু এই সোশ্যাল স্কিলের হয়তো বা কিছুটা ক্ষেত্রে তাদের একটু কারো কারো ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, বাট সেটাও আমি বলবো যে তারা সেটাও তারা বের হয়ে আসবে। ইট উইল জাস্ট টেক সাম টাইম, বাট দে উইল কাম আউট অফ ইট। হ্যাঁ, কিন্তু এখন আমাদের মা হিসেবে বলি বা সোসাইটিতে আমাদের মেইন কনসার্নটাই হচ্ছে সেফটি। হ্যাঁ, এখন আমরা জানি যে এছাড়া অনেক শিশু বাচ্চারা কিন্তু যে মাল্টিপল ইনফ্ল্যামেটরি সিনড্রোমে কিন্তু বাচ্চারা মারাও গেছে। সো উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট। আমরা চাই না যে কোনো সেকেন্ড ওয়েভ আসুক, যেটা সেকেন্ড ওয়েভে আমার বাচ্চারাও এফেক্টেড হোক এবং বাচ্চাদের দ্বারা আরো অনেক বেশি ফ্যামিলি এফেক্টেড হোক, সেটা আমরা চাই না। তো সাইকোলজিক্যালি আমি বলবো যে যদি কিছুটা এফেক্ট হয়, দে উইল ওভারকাম ইট, তারা পিছিয়ে পড়বে না, দে উইল কাম আউট অফ ইট। এখন সেফটিটাই আমাদের মেইন কনসার্ন। আমি ওনার সাথে একমত, আমি নিজেও একজন মা। আমি মনে করি যে এখনো আমাদের সময় আসেনি পুরোপুরি স্কুল খুলে দেওয়ার, এমনকি হাইব্রিড করারও মনে হয় এখনো সময় আসেনি। এটা আমার পার্সোনাল অভিমত। থ্যাংক ইউ। আমি শাখাল মামুন আপনার কাছে আসছি। আমি জনাব নাজমুল হাসান, উনিও একজন ফাদার এবং ওনার দুটি সন্তান আছে, উনি কি মনে করেন? আমার সন্তানরা অনেক আগে স্কুল কলেজ পেরিয়ে গেছে, আর কিন্তু আমি যেটা মনে করি যে ফ্যামিলির অপশনটা বেস্ট অপশন। যে সমস্ত প্যারেন্টরা সিকিউর এবং সেফ মনে করেন না, তারা কোনো অবস্থাতেই বাচ্চাদের স্কুলে পাঠানো উচিত না। আর আমি যেটা মনে করি যে এই অপশনটা কিন্তু নিউ ইয়র্ক সিটিতে আছে, যে আপনি যদি এখন ডিসিশনও দিয়ে থাকেন যে আমি স্কুলে পাঠাবো, পরে কিন্তু ইউ ক্যান চেঞ্জ ইট। কিন্তু মূল বিষয় যেটা নিয়ে সাইকোলজিস্টরাও কথা বলেছেন, যে যদি স্কুলে পাঠানো না হয় তাহলে ছাত্ররা অনেক ব্যাপারে প্রপার এডুকেশন পায় না, সোশ্যালাইজেশন, এগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমার মনে হয় যেটা আমি নুরুন আপার সাথে একমত, যে কিছুদিনের জন্য যদি যেটা আমাদের নাও থাকে, যে স্টুডেন্ট কুড রিকভার ইট লেটার অন, এটা হয়তো পরে, কারণ এখন আমাদের সেফটিটা খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা কারণে সেফটিটা এই জন্য ইম্পর্টেন্ট বলছি, এখন বিশেষজ্ঞরা গবেষণা করে দেখছেন যে শিশুরা কিন্তু ভালো ক্যারিয়ার এই সংক্রমণের ক্ষেত্রে, এবং এই জন্য ক্যারিয়ার, কারণ সতর্কতার ব্যাপারটা যেটা একজন অ্যাডাল্টের মাথায় থাকে, ওদের মাথায় সেটা কোনোভাবেই থাকার কথা না। অতএব এই ক্ষেত্রে কয়েকটি স্কুল বোর্ড যে ডিসিশন নিয়েছে, বিশেষ করে ওনার কাছ থেকে শুনলাম লস অ্যাঞ্জেলেস ওদের ডিসিশন নিয়েছে, শিকাগোর ডিসিশন নিয়েছে, যে তারা কোনো রকম সবকিছু অনলাইনে চলে যাবে। আমি আমার মাথায় একটা দ্বন্দ্ব লাগে, আমি বুঝি না কেন নিউ ইয়র্ক সিটিতে এই স্কুলে পাঠিয়ে ছেলেদের পড়াতে হবে, এই ব্যাপারটা এত বাধ্যবাধকতার পর্যায়ে চলে আসলো কেন, এটা আমি বুঝতে পারলাম না। এটা আমার কাছে অব্যাহত লাগছে, কারণ নিউ ইয়র্ক ওয়াজ ডুইং ফাইন যে অনলাইন সিস্টেমের ভিতরে। এবং আমার কাছে যেটা মনে হয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাচ্চারা যদি স্কুলে না যায়, তাদের বাবা মারা অনেকে কাজে যেতে পারে না, তাদেরকে রাখতে হয়। এই কাজের ওয়ার্ক ফোর্সের জন্য আমাদেরকে বোধহয় এই কম্পেনসেশনটা দিতে হচ্ছে, যেটা বাধ্য হচ্ছে যে ওয়ার্ক ফোর্সকে পাঠানোর জন্য, কারণ বাবা মারা যদি কাজে যেতে না পারে, ওয়ার্ক ফোর্সের সংখ্যা কমে আছে, সেই জন্যই বোধহয় স্কুলগুলো খোলা রাখার এত প্রেশার। রাইট, থ্যাংক ইউ। আমারও মনে হয় এটা। আমি শাখাল মামুন, আপনি কি মনে করছেন? আমি ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি নাজমুল ভাইয়ের সঙ্গে একটা কথা অ্যাড করতে চাই। এখন আপনি দেখেন লো ইনকাম ফ্যামিলি, দে ডোন্ট হ্যাভ এনি ইন্টারনেট ইন দেয়ার হোম। আমি যখন একটা লাইভ ক্লাসরুম আমি এখন করাচ্ছি, ওভার দ্য সামার আমি এসএটি প্রেপ করাচ্ছি, রিজেন্সের ক্লাসকে বাচ্চাদেরকে পড়াচ্ছি, রাইট? সো যেসব বাচ্চাদের বাসায় হাই স্পিড ইন্টারনেট নেই, ইভেন যদি লো কোয়ালিটি ইন্টারনেট থাকে, দে ক্যানট হিয়ার মি প্রপারলি, দে ক্যানট when they speak, I cannot hear them. It's a big problem so we have to think about those kids as well. So আমার মনে হয় আমরা যারা ওয়েল অফ, যারা যেসব প্যারেন্টসরা ভালো নেইবারহুডে বাস করতেছে, they are not worried about this. They could go to this strictly online platform, they could do well, they have all the syllabus, math, English, science, social studies. Yes, they will be lack in socialization and other stuff, but academically they will be fine. But think about the poor communities, the low-income communities. Who is going to take care of them? How they're going to fall behind at least 2 to 3 years from their education. And already America is divided. Inequalities keep going up and up.
So আমার মনে হয় as a politician that they're thinking as a collective voice, and me and you are maybe thinking about very small scale. So that's the reason they're pushing harder. Let the kids go out. Let's see what happens. They would be, they would be fine according to the Trump and other politicians. থ্যাংক ইউ But I don't think it's going to be really wise to open it. I think it's not time yet. I'm agreed with all the panelists, including the Dr. Nurun Begum. I'm also really scared. I'm really concerned when I'm going to go back to school in first week in September. So if my union decided to go for it, and I have to go, I don't know if I'm going to see you guys or not in the future. হোপফুলি ইউ উইল বি সেফ। শারমিন সুলতানা, আপনি কি মনে করেন? জি, আমি তো আমার যেটা 100% রিমোট, আমি এখানে কিছু ডাক্তার নুরুন আপা বলেছেন বাচ্চাদের যে সাইকোলজিক্যাল প্রবলেম, ডিভাইস ইস্যু, স্ক্রিন টাইম। অ্যাকচুয়ালি আমি নিজেও জব করতাম প্যান্ডেমিকের জন্য। মোস্টলি প্যারেন্টসরা রিমোট জব করতেছে, হয়তো কেউ করছে না। গভর্নমেন্ট একটা ফ্যাসিলিটি দিয়েছিলেন, স্টিমুলাস প্লাস হচ্ছে আনএমপ্লয়মেন্ট সাথে $600, সেটা অনেক বেনিফিটেড ছিল। গভর্নমেন্ট যদি কন্টিনিউ সেটা করে একটা ভালো হয়, যাদের লো ইনকাম, মামুন ভাই যেটা বলতেছিলেন, আর এটা একটু ভালো বিষয়। প্যারেন্টসদের ম্যানেজমেন্ট, বাচ্চাদের সাথে সোশ্যালাইজেশন, যেটা আমিও একটা বাসায় থাকি, ছোট বাসায় থাকি, আমি ট্রাই করি বাচ্চাদের সাথে বসে থেকে। দুইটা বাচ্চা আমার, যদিও মানে ছেলে বাচ্চা, ওরা অনেক ঝগড়াঝাটি হয়, আমি মেনটেন করার চেষ্টা করি যেন ওরা মানে ওদের একটা কোয়ালিটি টাইম দেওয়ার জন্য। ডিউরিং দ্য ক্লাস আমি এত হার্ড টাইম পাইনি, বিকজ আমি ওদের সাথে বসে থেকে নিজের কাজটা করতে পেরেছি, ওদেরকে ওয়াচ করতে পেরেছি, প্লাস হচ্ছে আমি টাইমটা ম্যানেজমেন্ট করতে পেরেছি যে তোমরা এই সময়টাতে দেখো। আর টিচারও আমি দেখছি ফ্লেক্সিবল, ওনারা সব সময় রিমাইন্ড করে দিতেন যে 30 মিনিট, তোমরা 30 মিনিটের বেশি, এখন একটু যাও, রিল্যাক্স করো, একটু হেঁটে আসো, একটু কথা বলে আসো, একটু পানি খেয়ে আসো। সো দ্য ওয়ে ছিল বেটার, বাট যদিও ফার্স্ট টাইম, সেই জন্য হয়তো অনেকেই এটা ক্যাচ আপ করতে পারে নাই। কারণ আমার একটা বাচ্চা আছে বড়, আমি নিজে আইটি পড়তেছি, তারপর জব করতাম, আমি জানি বিষয়গুলা যে কিভাবে এটার সাথে অ্যাডজাস্ট হইতে হবে। হয়তো আমার বাচ্চা সহজে পেরে গিয়েছে আর আমি মেনটেন করতে পেরেছি। আমি সব প্যারেন্টসদের জন্য বলি যে আমরা একটা রিস্ক নিতে তো পারবো না, যদিও সামান্য সমস্যা হবে, গভর্নমেন্ট সবাই মিলে, মেয়র সবাই মিলে যদি আমরা সবাই এটা আমরা বলি যে আমাদের এই ইস্যুগুলো আসতেছে, আমরা রিস্ক নিতে পারবো না। বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠিয়ে কমিট করবে, আমরা দিয়ে আসতে পারবো না, নিয়ে আসতে পারবো না, এই রিস্ক গুলা কে নিবে? সো সেফটি ইস্যুর জন্য আমি মনে করি এখন আমাদের সময় হয়নি, আমাদের মেয়র, আমাদের গভর্নমেন্ট সবাই মিলে এই যে সিস্টেমটা, আর ইন্টারনেটের ইস্যু অনেকেই আসছে, আমি প্যারেন্টসদের সাথে কথা বলেছি, সবার সাথে আমাদের যোগাযোগ হয়েছে। সোশ্যালাইজেশন যেটা নুরুন আপা বলতেছিলেন যে হ্যাঁ, এটা ওয়েব ইন্টারাকশন হচ্ছে, হয়তো বা মানে ফেস টু ফেস হচ্ছে না। আর ক্লাসে গেলেও কিন্তু দেখেন এটা এরা কিন্তু ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে, একটা ক্লাসের সাথে একটা ক্লাস ব্যান্ডেড হবে না, হয়তো ওরা ইশারায় কথা বলবে, রোবটের মতো কথা বলবে, ওরা কাছে যেতে পারবে না, ধরতে পারবে না, কিছু করতে পারবে না। সাময়িক ওরা ক্যাচ আপও করতে পারবে, সবকিছুই করতে পারবে রিমোটে। আমার মনে হয় লাইভ ইন্টারাকশন যদি থাকে আর একটু ম্যানেজমেন্ট থাকে, আর যদি গভর্নমেন্ট হেল্প করে যে যারা বাসায় থাকতেছে আর স্বল্প আয়ের মানুষদের জন্য ইন্টারনেটের একটু আপগ্রেড করা, আমার মনে হয় আমরা ওভারকাম করতে পারবো। স্টিল দিস ইজ নট দ্য ওয়াইজ to send the kids to school. Thank you, Sharmin Begum. Wait, we are coming back. এবং আমরা আমাদের দর্শকদের বলবো যে আমরা স্টিমুলাস প্যাকেজে প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন এর বিস্তারিত বলবেন নাজমুল হাসান। ছোট্ট একটা ব্রেকের পর আমরা ফিরে আসবো আবার আপনাদের সাথে, আমাদের সাথেই থাকুন। আমাদের শহরকে সুস্থ রাখতে গেলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। সেজন্য আপনার কোনো ভয় ছাড়া পরিচর্যা এবং সহায়তা খোঁজার অধিকার আছে। সকল নিউ ইয়র্কবাসীর স্বাস্থ্য পরিচর্যা এবং সামাজিক পরিষেবা প্রাপ্ত হতে পারেন অভিবাসন স্থিতি, অর্থ পরিশোধের ক্ষমতা অথবা কর্মসংস্থানের স্থিতি নির্বিশেষে।
nyc.government/immigrants-এ গিয়ে আরও জানুন। বিনামূল্যে এবং গোপনীয় অভিবাসন সংক্রান্ত সাহায্যের সংযোগের জন্য অ্যাকশন NYC-কে কল করুন 1800-354-0365 নম্বরে। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আপনারা দেখছেন যে আমরা স্কুলে বাচ্চাদেরকে পাঠাবো কি পাঠাবো না এই বিষয় নিয়ে আলোচনা করছি। এছাড়া আমরা একটু পরেই আলোচনা করব আপনাদের যে স্টিমুলাস নিয়ে যে আগ্রহ, সে আগ্রহের বিষয়টি। প্রেসিডেন্ট ট্রাম্প আসলে কি করতে চান, এই উইকেন্ডেই তিনি এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী অধ্যাদেশ জারি করবেন। শেখ আল মামুন, আপনি যেটা বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, আমি শারমিনের প্রশ্নে কিছু অ্যাড করতে চাচ্ছি। লাইক be a student. I think even though you're not a student, as a parent, you should be student with your children. Be part of their education. আমি এখানে আমার কথা বলতে চাই। যখন আমি গ্রামে বড় হয়েছি after 10th grade, তো আমার আম্মা হয়তো আমাকে ম্যাথ ইংলিশ পড়াইতে পারতেন না, কিন্তু অলওয়েজ শি ইউজড টু সিট নেক্সট টু মি, অলওয়েজ বি উইথ মি, যে বাবা তুমি পড়ো, তোমার সঙ্গে আমি আসি। কিন্তু দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট টাইম উই আর গোয়িং থ্রু। সো আমার মনে হয় প্রত্যেকটা মা বাবা তার বাচ্চাদের সঙ্গে বসা উচিত, যে তুমি কি ম্যাথ হোমওয়ার্ক আছে, তুমি কি করতেছো, সায়েন্সে কোনটা, সোশ্যাল স্টাডিজ, এবং তাদেরকে ব্রেক দিয়ে তাদেরকে অর্গানাইজ করা উচিত। আর একটা জিনিস করা উচিত, ডেফিনেটলি ধরেন আপনার সেপ্টেম্বরের আগে দেখবেন যে ল্যাপটপের অনেক ক্রাইসিস হবে। We should, every parent should have buy the laptop, as many laptop as they need for their kids, at least 2 laptops, have a laser printer. তারপর এখন অনেক জিনিস কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে। সো আপনাকে মেন্টালি রেডি থাকতে হবে যে সেপ্টেম্বর থেকে আমার বাচ্চা বাসায় বসে লেখাপড়া করবে। সো উই হ্যাভ টু অর্গানাইজ দেম। কারণ তারা ছোট বাচ্চা, তারা কিন্তু ওয়েল অর্গানাইজ না। তারা যখন হাই স্কুলের বাচ্চারা দেখে ওয়েল অর্গানাইজ, কিন্তু ছোট বাচ্চার জন্য we need to provide a lot of support. So we should buy those equipment before September when the prices. They could also buy refurbished materials. Some refurbished laptop also you could buy $200-300. It's a very good laptop. So they need to have a laptop. They should upgrade the Wi-Fi or the internet service, and be ready for the hybrid learning. And they should be familiar with the math, science, social studies, the syllabus. Let's say what they're supposed to know in their class, regular class. So they could be able to help them. থ্যাংক ইউ শেখ আল মামুন। আমি ডক্টর নরুন বেগম, আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি আবারও, যে আমাদের শিশুদের ডিভাইস নিয়ে, যেটা আপনার সাথে যে ডিভাইস আসক্তি যেটা আলোচনা করছিলাম, দেখা যায় যে ঘরের মধ্যে তারা আছে, রুমের মধ্যে রুম বন্ধ করে সারাক্ষণ বসে আছে, এবং মা বাবার কথা তেমন শুনছে না, সারাক্ষণই ডিভাইস নিয়ে বসে আছে। এইটা থেকে তাকে মোটিভেট করে ফিরিয়ে আনার ক্ষেত্রে অভিভাবকদের কি ভূমিকা পালন করা উচিত? তারা কি করতে পারেন এই মোটিভেশনের জন্য, যে তাদেরকে ওই ডিভাইস আসক্তি থেকে একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে কি ভূমিকা পালন করা উচিত তাদের? ধন্যবাদ তাহের ভাই। আসলে ডিভাইসের যে আসক্তিটা, সেটা হয়েছে কিনা সেটা আগে আপনাকে বুঝতে হবে। আপনার যদি কিছু ওয়ার্নিং সাইন আছে বাচ্চাদের মাঝে, সেই ওয়ার্নিং সাইনগুলো আছে কিনা একটু খেয়াল করুন। যেমন অনেকে যে ফার্স্ট যে সাইনটা বলে সেটা হচ্ছে যে তারা সবসময় প্রি অকুপাই, তারা সারাক্ষণ চাবে যে তারা ডিভাইস নিয়ে তারা কি খেলবে, কি করবে, সারাক্ষণ তারা ডিভাইস নিয়ে প্রি অকুপাইড কিনা, তাদের মাঝে বিহেভিয়ার ডিস্টারবেন্স হচ্ছে কিনা, অর্থাৎ যখনই সেই ডিভাইসটা আপনি নিয়ে নিচ্ছেন তখন কি তারা অ্যাঙ্গার হচ্ছে কিনা, তারা ইরিটেবল হচ্ছে কিনা, তারা কি রেগে গিয়ে কিছু করছে কিনা, হ্যাঁ, এবং ছোট বাচ্চারা টেম্পার ট্যান্ট্রাম করছে কিনা, তার মানে তার মাঝে কিছু আসক্তি ডেভেলপ করছে। হ্যাঁ, তাদের মধ্যে অনেকে দেখবেন যে তারা মিথ্যা কথা বলছে, তারা কিন্তু ডিসেপটিভ হয়ে যাচ্ছে এই ডিভাইসের কারণে। তারা লুকিয়ে লুকিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ডিভাইস ইউজ করছে, কিন্তু আপনার সাথে হয়তো মিথ্যা কথা বলছে। এটা যদি শুনে তাহলে বুঝবে যে তাদের মধ্যে একটু আসক্তি ডেভেলপ করছে। হ্যাঁ, আর কিছু এই ডিভাইসের কারণে যদি ফ্যামিলির মাঝে নানা রকমের যেটা বললেন যে অশান্তি হচ্ছে, অর্থাৎ ইটস এফেক্টিং দ্য লাইফ অফ আদার্স অর দ্য কিডস, তারপরে বুঝতে হবে যে এটাতে আসলে আসক্তি ডেভেলপ করছে। এই আসক্তিটা কিন্তু নট নেসেসারিলি যে আপনি অনেক লম্বা সময় ধরে ব্যবহার করছেন বলেই আপনার আসক্তি। অনেকে অনেক অল্প সময় ব্যবহার করেও আসক্তি ডেভেলপ করতে পারে, যদি এই সিমটমসগুলো, আমি কয়েকটা যা সিমটম বলছি, যদি এই সিমটমগুলো আপনি দেখেন। তো কি করা উচিত আসলে? যেটা প্রথমে আমি বলবো যে প্যারেন্টসের যেটা করা উচিত, প্যারেন্টসরা তাদের বাচ্চাদের সাথে বসতে হবে, একটা মিটিং করতে হবে। আপনি কিন্তু চট করে একটা ডিভাইস নিয়ে নেবেন এবং মনে করলেন যে হ্যাঁ আমি এখানে বন্ধ করে দিলাম, দ্যাটস নট গোনা হেল্প দেম। আপনাকে যেটা করতে হবে, প্যারেন্টস বাচ্চা দরকার হলে একটা ফ্যামিলি মিটিং কল করুন। সেই ফ্যামিলি মিটিংয়ে আপনার বাচ্চাকে রাখেন, আপনি রাখেন, এবং আপনি তাদের সাথে বসে একটা প্ল্যান নেন যে হ্যাঁ এখন থেকে আমার ঘরে রুটিন হবে এই যেটা বললাম যে স্ট্রাকচার। আমি বেশ কিছু স্ট্র্যাটেজির কথা বলেছি অলরেডি, স্ট্রাকচার, স্ক্রিন টাইম,
এনগেজ স্ক্রিন টাইম, গ্যাজেট ফ্রি টাইম, কি করলে আপনার গ্যাজেট ফ্রি টাইম হবে। আপনার বাচ্চার সাথে বসে একটা টোটাল একটা দিনের একটা রুটিন করুন এবং তাকে বলুন যে তুমি আমাকে বলো যে কি করলে তুমি এই সময়টা আসলে গ্যাজেট ফ্রি টাইমে তুমি থাকতে পারবে। হি অর শি হ্যাজ টু কাম আপ উইথ দ্য প্ল্যান। এটা কিন্তু বাচ্চার কাছ থেকে আসতে হবে। আপনি যদি বলে দেন যে তুমি এটা করো এটা করো এটা করো এটা না করলে এটা হবে না, দ্যাটস নট গোনা ওয়ার্ক আউট। ওরা কিন্তু রোবট না, ওরা কিন্তু একটা হিউম্যান বিং। তাদেরকে আপনার সাথে হিউম্যান বিং এর মতো, অর্থাৎ একটা ছোট বাচ্চার সাথে ছোট বাচ্চার মতো করে বসে তার সাথে কোয়ালিটি টাইমের মাধ্যমে একটা রুটিন আপনারা বের করুন। ফার্স্ট হচ্ছে একটা মিটিং করুন, তারপরে যেটা করতে হবে একটা ডেট আপনাদেরকে সেট করতে হবে। একটা ডেট সেট করুন যে আচ্ছা আমরা প্ল্যান করছি আগামী maybe after 1 week or maybe tomorrow or maybe like after a couple of days, this is the date we're gonna start from that day and that's gonna be our new routine. So first have a meeting, set up a date and start working on it. এবং স্লোলি একটা বাচ্চা যদি 8 ঘন্টা ইউজ করে, আপনার তাকে গোল দিতে হবে যে আমাদের ফার্স্ট উইকটা আমরা 7 আওয়ার্স করব অথবা 6 আওয়ার্স করব। তারপরের সপ্তাহটা আমি বলবো যে কি আমি করব হচ্ছে 4 আওয়ার্স বা 6 আওয়ার্স। স্লোলি তাকে আপনাকে স্ক্রিন টাইম থেকে আস্তে 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 তাকে নামিয়ে আনতে হবে। কিন্তু কিভাবে, যেটা বললাম ওই যে প্রথমে আমি যেগুলো স্ট্র্যাটেজির কথা বলেছি, যেসব গ্যাজেট ফ্রি টাইম বা অন্যান্যগুলো, সেগুলোকে আপনি ফলো করেই স্লোলি তাকে আস্তে 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 টেপার করতে হবে। যদি এটা আপনি করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই অ্যাডিকশন থেকে ওরা বেরিয়ে আসবে, আপনার সাথে কোয়ালিটি টাইম কাটাবে এবং অন্যান্য যেসব রিস্ক ফ্যাক্টর অর্থাৎ ওবেসিটি, স্লিপ ডিস্টারবেন্স, মুড ডিসরেগুলেশন অথবা এমনকি ডায়াবেটিসের যে রিস্ক ফ্যাক্টরের কথাগুলো বলেছি সেগুলো অনেক কমে আসবে। ধন্যবাদ তাহের। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের প্যানেলে যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে। প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্বাহী অধ্যাদেশের আজকে এক ধরনের হুমকি তিনি দিয়েছেন বলা যায় যে আমি নির্বাহী অধ্যাদেশ জারি করতে বাধ্য হব, এবং তিনি তার প্রতিনিধি জো বাইডেনকে বলেছেন স্লিপি বাইডেন। আপনি শুনেছেন বলে তার তো প্রেসিডেন্ট জি উনি আমাদের পাশের স্টেটে আসছেন, নিউ জার্সিতে আসছেন। জি আপনার কি মনে হয় উনি কি অধ্যাদেশ জারি করতে পারেন? আমি যেটা যতটুকু এখন পড়াশোনা করে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে উনি এই বিষয়টাকে মোটামুটি বেশ নিজের আয়ত্তে নিয়ে এসেছেন রাজনীতি করার জন্য। কারণ রাজনীতিটা মোটামুটি উনি ওনার কন্ট্রোলে নিয়ে এসেছেন। সেটা হচ্ছে ডেমোক্র্যাটরা এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারটাও যদি আদালতে চ্যালেঞ্জড হয় তাহলে দেখা যাচ্ছে যে যারা চ্যালেঞ্জ করবে তারা আমেরিকানদের ভালো চায় না, এই জিনিসটা প্রেসিডেন্ট ট্রাম্প বলতে পারবেন। এবং উনি হয়তো চান যেটা এক্সিকিউটিভ অর্ডারটা আলাদা চ্যালেঞ্জ হোক, কারণ যুক্তরাষ্ট্র সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট কিন্তু এককভাবে কোনো আর্থিক পেশন দিতে পারেন না, সেটা হচ্ছে কংগ্রেসের এখতিয়ারে। কিন্তু কংগ্রেস যেহেতু কাজে আসতেছে না, কংগ্রেস যেহেতু সমঝোতা আসতে পারতেছে না এবং আমেরিকান জনগণ ক্রাইসিসে আছে, সেই সুযোগটাকে প্রেসিডেন্ট ট্রাম্প কাজে লাগিয়ে এক্সিকিউটিভ অর্ডার দিতে চাচ্ছেন। এবং উনি মোটামুটি যেটা বলেছেন আজকে সাংবাদিক সম্মেলনে খুব সরাসরি বলেছেন, সেটি হচ্ছে যে উনি আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা কন্টিনিউ করার ব্যাপারে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু ফিগারটা কত সেটা বলেননি। আরেকটা জিনিস যেটা বলেছেন যে স্টুডেন্ট লোনের যে ইন্টারেস্টটা ছিল সেটা তিনি বন্ধ রাখবেন। আরেকটা ছিল যেটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি অনেকের জন্য, যেটা উনি প্রেসিডেন্ট তার ক্ষমতা বলে পারেন কিনা সেটাও দেখার বিষয়, সেটা হচ্ছে ইভিকশন মনিটরিয়াম। অর্থাৎ এই বিষয়টি এতদিন ফেডারেল ভাবে চিন্তা করা হয়নি, স্টেট প্রশাসনগুলো চিন্তা করছিল যে কিভাবে যারা বাড়ি ভাড়া দিচ্ছেন না তাদের ইভিকশনটা ঠেকানো যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়টাকে গ্রহণ করেছেন এবং তিনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এই ইভিকশনটা বন্ধ করতে চাচ্ছেন। কিন্তু কিভাবে করবেন, কিভাবে এক্সিকিউটিভ অর্ডারটা তৈরি হবে সেই ব্যাপারে এখনো কিছু বলেননি। ট্রেজারি সেক্রেটারি মিনুচিন আজকে বিকেলবেলা সাংবাদিকদের বলেছেন যে মোটামুটি রেডি এক্সিকিউটিভ অর্ডারটি, কিন্তু তিনি বিস্তারিত কিছু বলেননি। তবে ওনারা এখনো রিপাবলিকান, এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় তাহের হচ্ছে যে ডেমোক্র্যাটদের সাথে আলোচনার সময় রিপাবলিকান নেতৃত্ব কিন্তু কথা বলছে না, কথা বলছে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোস এবং ট্রেজারি সেক্রেটারি মিনুচেন। অতএব দেখা যাচ্ছে যে ডেমোক্র্যাটদের প্রতিপক্ষ আলোচনা এখন হোয়াইট হাউস এবং ট্রাম্প প্রশাসন, আর রিপাবলিকান সিনেট কিন্তু এই আলোচনায় নাই, রিপাবলিকান হাউস লিডারশিপ এই আলোচনা নাই। মোটামুটি ন্যান্সি পেলোসি বলেছেন যে আমরা $1 ট্রিলিয়ন কমিয়ে দিচ্ছি, তারাও $1 ট্রিলিয়ন কমিয়ে যোগ বাড়িয়ে যোগ, দলে আলোচনা হবে। তবে সবচেয়ে আবেগঘন একটি আবেদন করেছেন নিউ ইয়র্কের সিনেটর চাক শুমার। তিনি বলেছেন আমেরিকান জনগণের স্বার্থে হোক, দেশের স্বার্থে হোক, ট্রাম্প প্রশাসনের উচিত
রিপাবলিকানদের উচিত ডেমোক্রেটদের সাথে হাত মিলিয়ে আমেরিকান জনগণকে রক্ষা করার জন্য এই বিলটি পাশ করা। কিন্তু এখন ভাই সর্বশেষ হিসেবে যেটা আমি বলতে পারি যে আমাদের কাছে হয়তো আরো কিছু কয়েক ঘন্টা, খুব বেশি দিন নয়, আমার মনে হয় কয়েক ঘন্টা অপেক্ষা করতে হতে পারে এই এক্সিকিউটিভ অর্ডারটা দেখার জন্য। তবে এখনো পর্যন্ত ডেমোক্র্যাটদের পক্ষ থেকে আলোচনার ব্যাপারে খুব বেশি উৎসাহ দেখানো হচ্ছে না, তারাও শক্ত অনড় অবস্থানে আছেন। এবং রিপাবলিকানরা তো কথা বলছে না, তাদেরও এই হোয়াইট হাউসের মার্ক মিডোস এবং ট্রেজারি সেক্রেটারি মিনুচিন কথা বলছেন। মিনুচিন বলছেন যে বাজেটের যেটি রিপাবলিকানরা যে বরাদ্দ দিয়েছে 1 ট্রিলিয়ন, তার থেকে বাড়ানো তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। কারণ ডেমোক্রেটরা যে জন্য বাড়াতে চাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন স্টেট এবং সিটি প্রশাসনকে, সিটি গভর্নমেন্ট গুলোকে তারা অর্থ দিতে চান, যেটা ফেডারেল ট্রাম্প প্রশাসন মোটেই রাজি হচ্ছে না। তবে শেষ কথা হচ্ছে যে ট্রাম্পের হয়তোবা আমি আবারও বলি হয়তোবা আমাদেরকে আশায় থাকতে হবে, সেটি হচ্ছে যে ট্রাম্প হয়তো একটি ঘোষণা দিবেন আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের ব্যাপারে, সেটি $600 ফিগার নাও হতে পারে, তবে সেটি যদি আদালতের চ্যালেঞ্জ হয় সেটিও আবার আটকে যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ নাজমুল হাসান আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। নূরুন বেগম, আপনার কাছে যাচ্ছি যে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম 1 মিনিটে যদি আপনি আমাদের যারা দর্শক আছেন, আমাদের অভিভাবকরা যারা সামনে আছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি একটি কনক্লুশনারি রিমার্ক করেন। আমি ধন্যবাদ জানাই আবারও তাহির ভাই এবং টাইম টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমরা আজকে যেটা আলোচনা করার চেষ্টা করেছি যে আমাদের শিশু কিশোরদের নিয়ে আমাদের যে একটা কনসার্ন, বিশেষ করে স্কুল খুললে আমরা কি করব, এবং যদি আমাদের খুলে যায় স্কুল তখন আমরা তাদেরকে কিভাবে নিরাপদ রাখবো সেগুলো নিয়ে আলোচনা করেছি আমাদের ডিভাইস নিয়ে কি করে বাচ্চাদেরকে আমরা এমনভাবে রাখবো যাতে তাদের মাঝে আসক্তি ডেভেলপ না করে এবং পরিবারের মাঝে অশান্তি না হয়। তো আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করেছি। আমি দর্শকদের জন্য শুধু একটা কথাই বলবো, একটু টিপসগুলো একটু দেখুন, চেষ্টা করুন, তাহলে হয়তোবা ডিভাইসটুকুকে তারা প্রোডাক্টিভ ভাবে রেখে, অর্থাৎ পজিটিভ স্ক্রিন টাইম করেই কিন্তু তারা অনেক কিছু যেমন শিখবে এবং পরিবারের মাঝে আমাদের শান্তিটুকু বজায় রাখবে। আপনারা সবাই মিলে একটা স্ট্রাকচার এবং রুটিনের মাধ্যমে, একটা কোয়ালিটি টাইমের মাধ্যমে সময়গুলো এখন কাটানোর চেষ্টা করুন। এখন আমাদের একটা আনপ্রেসিডেন্টেড টাইম, কিন্তু এর মাধ্যমেও বাচ্চারা শিখবে, আপনারাও তাদের সাথে এনগেজ থাকুন এবং এনগেজ থাকার মাধ্যমে কোয়ালিটি টাইমের মাধ্যমে, কোয়ালিটি স্ক্রিন টাইমের মাধ্যমে আপনারা বাচ্চাদের সাথে সময়টুকু কাটানোর চেষ্টা করুন। থ্যাংক ইউ। এবং সপ্তাহে একদিন আপনার ডিভাইস ফ্রি সময় স্পেন্ড করার পরিকল্পনা করুন। আর শেখ আল মামুন, আপনি আপনার জাস্ট 30 সেকেন্ড সময় আছে আমাদের, যদি আপনি কিছু বলতে চান। আপনার সাউন্ড আনমিউট করতে হবে। Thank you, Tahir and Time Television for inviting me as well. I think we should mentally be prepared that just stay home and the online platform is going to be the next school system, education system. And এটার জন্য যার যত কিছু দরকার সেজন্য prepared mentally, physically, এবং বাচ্চাদের সঙ্গেও সেভাবে কথা বলে যে we're not going to go back to school in September or October. We're going to stay home, and how we could manage our time and how we could get education through this process. এই ব্যাপারে কাজ করা হবে আমাদের উচিত এখন এই মুহূর্তে। থ্যাংক ইউ। শারমিন সুলতানা, আপনি কিছু বলবেন? 30 সেকেন্ড। জি, আমিও তাহির ভাই এন্ড টাইম টেলিভিশনকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, কিছু বলার জন্য। সো আমরা সবাই এখন প্রার্থনা করব কিভাবে আমরা এই দুঃসময়টা কিভাবে শেষ করতে পারবো। হোপফুলি আমরা ভালো দিন দেখবো, বাচ্চারা স্কুলে যাবে, হাসবে, খেলবে। বাট ইন দ্য মিন টাইম আমার যেটাই যে আমরা সব সময় বাচ্চাদেরকে ম্যানেজমেন্টের মধ্যে রাখবো সবাই। নুরুন আপা, can I get your phone number maybe? জি, এটা অনুষ্ঠানের পরে আপনার নাম্বার। Some my students friend, yeah, they ask for how they're going to handle the kids, the device. So many issues come, so maybe they can call with you, and me also personally, if I have anything to get you, so I can contact with you. Can I get? অনুষ্ঠানের পরে আমি তাহির ভাইকে দিয়ে দিব, আপনি তাহির ভাইয়ের কাছে দিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। You can আপনার আমি অনেক কিছু এখানে এসে আপনার কাছ থেকে জানতে পেরেছি, যদিও আমি নিজে নিজে কিছু করেছি, তারপর অনেক কিছু জানার আছে যেগুলা আপনি ডাক্তার হিসেবে বলেছেন। আমি মনে করি আপনি আরেকটা শো করেন, যেটা কিনা যেহেতু প্রেজেন্ট সিচুয়েশন খারাপ, সামনে অনেক বাচ্চা, অনেক মামুন ভাই বলেছেন অনেকেরই কিন্তু ফ্যাসিলিটি নাই, সত্যি এটা সত্যি ফ্যাসিলিটি নাই, বাট একটু যদি কিছু হেল্প করা যায়, সবাই যদি জানতে পারে। আমিও আমার বাচ্চাদের নিয়ে অনেক সমস্যা থাকি, সবাই থাকে, কিন্তু এর মধ্যে
মধ্যে আমাদেরকে উঠে আসতে হবে। বাট মানে অনেকেই মা বাবা ভাই বোন Thank you আত্মীয়স্বজন আপনাকে, সবাইকে thank you, হারিয়েছি, আমাদের আমরা সময়- এটা চাই না। We are So, out of আপনি time. আরেকটা শো করেন ইনশাআল্লাহ, তাহির ভাই টাইম টেলিভিশন উইল গেট দ্যাট। Thank you so much. Thank you. এটাই শেষ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর নুরুন বেগম, জানান নাজমুল হাসান, আপনাকে থ্যাংক ইউ, শারমিন সুলতানা আপনাকে থ্যাংক ইউ, এবং শেখ আল মামুন আপনাকে থ্যাংক ইউ। দর্শক, আপনারা যে বিষয়গুলো আজকে শুনলেন, আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের ঘরেই এই বিষয়গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এর গুরুত্ব বিবেচনা করেই আমরা বিষয়টি আজকে আলোচনা করলাম। আমাদের সাথে আজকে স্মার্ট টেক অ্যান্ড আইটি সলিউশন মিস্টার সারোয়ার আহমেদ সিইও, মিস্টার সাইদুর রহমান লিটন, ওনারা যোগদান করেছিলেন, কিন্তু এটা জরুরি কাজে ওনারা যেতে হয়েছে, খুব ইমার্জেন্সি একটি কাজে। ওনারা কালকে আমাদের সাথে কথা বলবেন। সে কথা হবে কি নিয়ে? সেটা হবে যে আইটি অ্যান্ড ফিউচার জব, এই বিষয়ে তারা কথা বলবেন। আপনারা আমাদের সাথে থাকবেন। কালকে আমরা এই যে ডেভেলপিং যে স্টোরি, স্টিমুলাস এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে অবস্থান, এবং ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির যে জোট, এই জোট নিয়ে সর্বশেষ কি সেটা আমরা জানাবো আপনাদেরকে। এবং কালকে আরেকটা বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করবো, তা হচ্ছে পাবলিক চার্জ নিয়ে আবার নতুন ডেভেলপমেন্ট যেটা, এই বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন। কালকে রাত 9টায় আবার দেখা হবে। খোদা হাফেজ।